ঐতিহাসিক প্রেক্ষাপট গল্পটি 1800 শতাব্দীর হাওয়াই দ্বীপপুঞ্জের 4 সাম্রাজ্যের ওয়া, মাউই, কুয়াই, হাওয়াই এর মধ্যে চলা অন্তহীন যুদ্ধকে কেন্দ্র করে। একসময় ঐক্যবদ্ধ থাকলেও ধূর্ত নেতাদের কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কায়ানার শান্ত জীবন ও রাজার বার্তা। মাউই সাম্রাজ্যের প্রাক্তন সেনাপতি কায়ানা তার পরিবার নিয়ে কুয়াইতে শান্ত জীবনযাপন করছিলেন, কিন্তু রাজা কাহেকিলির এক রাজকীয় দূত তার কাছে একটি বার্তা নিয়ে আসে, যেখানে তাকে রাজার পরিষদে হাজির হতে বলা হয়। কায়ানার প্রত্যাবর্তন। কায়ানাকে রাজার সামনে আসার জন্য চ্যালেঞ্জ করা হয়। সে সফলভাবে একজন বল্লম চালক যোদ্ধাকে পরাজিত করে এবং রাজার কাছে একটি উপহার পেশ করে। রাজা তাকে তার পুরনো পদবি ফিরে নিতে বলেন, কিন্তু কায়ানা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে। যুদ্ধ ও বিশ্বাসঘাতকতা। পরিষদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে কায়ানাকে জানানো হয় যে ওবাহুর তরুণ রাজা হাহানা তাদের সাম্রাজ্যে হামলা করার পরিকল্পনা করছে। কায়ানা প্রাথমিকভাবে যুদ্ধে অংশ নিতে রাজি না হলেও তার পিতার হারের অপমানের কথা শুনে সে যুদ্ধে যোগ দিতে রাজি হয়। কায়ানার কৌশলে তারা ওবাহুকে পরাজিত করে, কিন্তু রাজা কাহিকিলির নির্মমতা এবং তার মিথ্যাচার কায়ানাকে হতাশ করে। কায়ানার পলায়ন ও নতুন যাত্রা। কাহিকিলি নিষ্ঠুরতা দেখে কায়ানা তার সেনাবাহিনী ত্যাগ করার সিদ্ধান্ত নেয় এবং তার পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের ওপর কঠোর নজরদারি ছিল। এক ভয়ঙ্কর সমুদ্রযাত্রার পর কায়ানা একটি ব্রিটিশ জাহাজে এসে পৌঁছায়। টনি ও কায়ানার মধ্যে বন্ধুত্ব। 1 বছর পর আলাস্কার কোথাও টনি ও কায়ানার মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। টনি তাকে বন্দুক চালানো এবং ইংরেজি বলতে শেখায়। পরিবারের নতুন জীবন। এদিকে কায়ানার পরিবার হাওয়াইয়ের একটি উপকূলে তাদের নতুন বাড়ি তৈরি করে। জন তাদের বাচ্চাদের ইংরেজি শেখাতে থাকে। রাজনৈতিক অস্থিরতা ও নতুন সুযোগ। মাউই সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে উঠছিল, কিন্তু কিছু বিপ্লবী প্রধান কাহেকিলিকে হত্যার ষড়যন্ত্র করছিল। অন্যদিকে কায়ানা তার পরিবারের কাছে ফিরে যাওয়ার মনস্থির করে। সে বন্দুক কেনার জন্য জম্বুয়াঙ্গায় যায় এবং সেখানে ভেনের সাথে তার দেখা হয়। ভেনে তাকে চন্দনের কাঠের ব্যবসা করে ধনী হওয়ার একটি পরিকল্পনা দেয়। বিপদ ও মার্লির ষড়যন্ত্র। কায়ানা প্রাথমিকভাবে ব্রিটিশদের তার দ্বীপে আনতে রাজি না হলেও ভেনে তাকে স্প্যানিশদের হাতে নিজের মানুষের দাসত্বের কথা মনে করিয়ে দেয়। এদিকে মার্লি নামের একজন নাবিক একটি জাহাজের ক্যাপ্টেনের কাছে প্রশান্ত মহাসাগরের অনাবিষ্কৃত দ্বীপগুলোর কথা বলে। সে একটি মানচিত্র চুরি করে, যেখানে হাওয়াইয়ের সব দ্বীপ চিহ্নিত করা ছিল। কায়ানা একটি নতুন দিগন্ত। মার্লির বিশ্বাসঘাতকতার পর কায়ানা ব্রিটিশ জাহাজে থেকে আলাস্কায় পৌঁছায়। সেখানে টনির সাথে তার বন্ধুত্ব হয়। টনি একজন প্রাক্তন সামরিক প্রকৌশলী যে ব্রিটানোর চেষ্টা করে। একদিন তারা পুরনো এক সামরিক ঘাঁটির ধ্বংসাবশেষ খুঁজে পায়, যেখানে টনি একটি নষ্ট হয়ে যাওয়া কম্পাস এবং কিছু মানচিত্র পুনরুদ্ধার করে। মানচিত্রগুলো দেখে তারা জানতে পারে যে শুধু হাওয়াই নয়, আরও অনেক অজানা দ্বীপপুঞ্জ ব্রিটিশদের নজরে রয়েছে। এই দ্বীপগুলো সামরিকভাবে দুর্বল হলেও প্রাকৃতিক সম্পদে ভরপুর। কায়ানা বুঝতে পারে যে তার নিজের দেশও এখন একই রকম হুমকির মুখে। তার মনে হয় শুধু তার পরিবারকে বাঁচানোই যথেষ্ট নয়, বরং তার পুরো জাতিকে রক্ষা করা তার দায়িত্ব। কাহুমানু ও জন, পরিবর্তনের বীজ। এদিকে হাওয়াইয়ে কাহুমানু জনের সাথে ইংরেজি শেখার পাশাপাশি পশ্চিমা জ্ঞান ও দর্শন সম্পর্কে জানতে পারে। জন তাকে ইউরোপের রেনেসাঁ, গণতন্ত্র এবং মানবাধিকারের ধারণা সম্পর্কে বলে। কাহুমানু বুঝতে পারে যে তার জাতির দুর্বলতার মূল কারণ শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক ও সামাজিক। সে দেখে রাজা কাহেকিলির মতো নিষ্ঠুর শাসক আর মার্লির মতো বিশ্বাসঘাতক উভয় ক্ষমতা আর লোভের জন্য নিজেদের লোকদের ব্যবহার করছে। কাহুমানু গোপনে জনের মাধ্যমে হাওয়াইয়ের অন্যান্য বিচ্ছিন্ন গোত্র এবং বিদ্রোহী প্রধানদের সাথে যোগাযোগ স্থাপন করে। সে তাদের বোঝায় যে এই মুহূর্তে নিজেদের মধ্যে লড়াই করা বন্ধ করে তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, না হলে বিদেশি শক্তি এসে তাদের সবাইকে দাস বানিয়ে ফেলবে। কাহুমানু একজন নেত্রী হিসেবে আবির্ভূত হয় এবং ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যা বাড়াতে থাকে। মার্লি ও ভেনের দ্বৈত খেলা। মার্লি চুরি করা মানচিত্র নিয়ে ক্যাপ্টেনকে হাওয়াইয়ে আক্রমণের জন্য উৎসাহিত করে। সে বলে যে এই দ্বীপগুলো জয় করা খুবই সহজ হবে, কিন্তু সে জানে না যে ভেনে নামে যে নারী কায়ানাকে সাহায্য করেছে সে আসলে একজন গোপন এজেন্ট। ভেনের উদ্দেশ্য শুধু বাণিজ্য নয়, বরং ব্রিটিশদের দুর্বলতা খুঁজে বের করা। সে মার্লির পরিকল্পনা টের পায় এবং গোপনে কায়ানার কাছে একটি বার্তা পাঠায়।
মার্লি যখন তার ক্যাপ্টেনকে নিয়ে হাওয়াইয়ের দিকে রওনা হয় তখন ভেনের দল তাদের জাহাজের ওপর আক্রমণ করে। তারা এমনভাবে এই কাজটা করে যেন মনে হয় এটি অন্য কোনো বাণিজ্যিক দলের কাজ। এতে মার্লির ক্যাপ্টেন তার ওপর সন্দেহ করতে শুরু করে। মার্লিকে বিশ্বাস করতে না পেরে ক্যাপ্টেন মার্লিকে হত্যা করে। এরপর সে তার সৈন্যদের নিয়ে অন্য একটি দুর্বল দ্বীপে আক্রমণ করে। এই সুযোগে কায়ানা ও তার সঙ্গীরা মূল ব্রিটিশ জাহাজটি দখল করার চেষ্টা করে। চূড়ান্ত সংঘাতের পথে কায়ানা যখন তার পরিকল্পনা নিয়ে হাওয়াইয়ের দিকে ফিরছিল তখন সে জানতে পারে যে কাহুমানু গোপনে একটি প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছে। কায়ানার অভিজ্ঞতা এবং আধুনিক কৌশল আর কাহুমানুর পরিজনৈতিক প্রজ্ঞা ও স্থানীয় সমর্থন, এই দুয়ের সমন্বয় তাদের চূড়ান্ত সংঘাতের জন্য প্রস্তুত করে তোলে। এখন প্রশ্ন হলো, কায়ানা কি পারবে তার জন্মভূমিকে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করতে? আর কাহুমানু কি সফল হবে সব গোত্রকে এক করে একটি নতুন জাতি গঠন করতে? শেষ পর্যন্ত কায়ানা ও কাহুমানুর এই সম্মিলিত প্রয়াস কি তার জনগণের জন্য স্বাধীনতার সূর্য উদয় করবে? ভোরের লড়াই। মার্লির ক্যাপ্টেন তার জাহাজ নিয়ে হাওয়াই দ্বীপের দিকে অগ্রসর হয়, কিন্তু সে জানত না ভেনের দল তাদের অনুসরণ করছে। ভেনে গোপনে কায়ানাকে বার্তা পাঠায়, যেখানে সে ব্রিটিশ জাহাজের দুর্বল দিকগুলো তুলে ধরে। কায়ানা সেই তথ্যের ভিত্তিতে তার রণনীতি সাজায়। ব্রিটিশরা দ্বীপের উপকূলে পৌঁছানোর পর থেকেই অবাক হতে থাকে। সাধারণত তাদের আগমনে স্থানীয়রা ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু এবার তারা দেখল অসংখ্য আদিবাসী যোদ্ধা তাদের দিকে এগিয়ে আসছে। তাদের হাতে শুধু বল্লম নয়, বরং কিছু আধুনিক বন্দুকও রয়েছে। ব্রিটিশ সেনারা বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তারা জানত না যে কায়ানা ও তার দলের কাছেও এমন অস্ত্র আছে। যখন যুদ্ধ শুরু হয় তখন তা শুধু অস্ত্রের লড়াই ছিল না, বরং কৌশল এবং বুদ্ধির খেলা ছিল। কায়ানা তার পুরনো যোদ্ধার জ্ঞান ব্যবহার করে জঙ্গলে ফাঁদ পাতে এবং হঠাৎ করে ব্রিটিশ সেনাদের উপর আক্রমণ করে। এই হামলায় তারা আধুনিক অস্ত্রের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের কৌশলও ব্যবহার করে। কাহুমানুর বাহিনী বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়ে একজোট হয়ে যুদ্ধ করে। কাহুমানু নিজেই নারী যোদ্ধাদের নেতৃত্ব দেয় এবং ব্রিটিশদের সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দেয়। এদিকে ভেনের দল পিছন থেকে ব্রিটিশ জাহাজের উপর আক্রমণ করে। তাদের মূল উদ্দেশ্য ছিল জাহাজ ধ্বংস করা নয়, বরং ব্রিটিশদের রসদ এবং গোলাবারুদ নষ্ট করে দেওয়া। তারা সফল হয় এবং ব্রিটিশ সেনাদের রসদ ফুরিয়ে আসতে শুরু করে। যখন মার্লির ক্যাপ্টেন তার পরাজয় নিশ্চিত দেখল, তখন সে রাগে উন্মত্ত হয়ে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায় এবং তার জাহাজ নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু কায়ানা এবং তার যোদ্ধারা তাদের পিছু নেয়। এক রোমাঞ্চকর সমুদ্রযাত্রার পর কায়ানার দল ব্রিটিশ জাহাজটিকে ঘিরে ফেলে। অবশেষে কায়ানা সরাসরি ক্যাপ্টেনের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে এবং তার মানচিত্রটি পুনরুদ্ধার করে। এক নতুন ভোরের সূচনা। ব্রিটিশদের পরাজয়ের পর হাওয়াইয়ের মানুষ কায়ানা এবং কাহুমানুকে তাদের নেতা হিসেবে গ্রহণ করে। কায়ানা শুধুমাত্র একজন যোদ্ধা হিসেবে নয়, বরং একজন বিচক্ষণ শাসক হিসেবে নিজেকে প্রমাণ করে। সে ঘোষণা করে যে এখন থেকে হাওয়াইয়ের সব গোত্র একত্রিত হবে এবং নিজেদের মধ্যে আর যুদ্ধ করবে না। কায়ানা ও কাহুমানু মিলে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলে। তারা পুরনো ঐতিহ্যকে ধরে রাখে, কিন্তু একই সাথে জন এবং টনির কাছ থেকে শেখা নতুন জ্ঞানকেও কাজে লাগায়। তারা চন্দনের কাঠের ব্যবসা করে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করে এবং সেই অর্থ দিয়ে আধুনিক অস্ত্র কিনে নিজেদের দেশকে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়। গল্পের শেষে কায়ানা এবং তার পরিবার একত্রিত হয়। কুপুওহি আর কখনো দুঃখী হয় না, কারণ তার স্বামী এখন শুধু একজন যোদ্ধা নয়, বরং একজন মহান নেতা। জন এবং টনি হাওয়াইয়ে থেকে যায় এবং নতুন প্রজন্মের কাছে তাদের জ্ঞান ছড়িয়ে দেয়। এই গল্প থেকে এটাই প্রমাণিত হয় যে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে নয়, বরং ঐক্য, প্রজ্ঞা এবং নতুন ও পুরনো জ্ঞানের সমন্বয় দিয়ে একটি জাতি তার স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে পারে।